জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা যেমন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখি, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমার মতো একজন সাধারণ শিক্ষক প্রত্যেকেই যেমন প্রতিনিয়ত সেই অখণ্ড ভারতবর্ষকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, তেমনি ইহুদিরাও অখণ্ড ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল গঠনের জন্য স্থির এবং অবিচল লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি প্যালেস্তাইনের গাজা উপত্যকাকে দখল করে ইসরায়েলের হাতে তুলে দেবেন। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই ঘোষণা আসলে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল গঠনের প্রক্রিয়ারই মার্কিনী সমর্থন। কি বলেছেন ট্রাম্প, নিজে কানেই শুনুন। I also strongly believe that the Gaza Strip, which has been a symbol of death and destruction for so many decades, and the U.S. will take over the Gaza Strip and we will do a job with it too. আন্তর্জাতিক মিডিয়া বলছে আমেরিকা প্যালেস্টাইনের গাজা পট্টি দখল করে নেবে, প্রয়োজনে তিনি সেনা পাঠিয়ে এই ভূখণ্ডকে দখল করবেন। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প এখন যে রকমের মেজাজে রয়েছেন, ইচ্ছে করলে তিনি এটা করতে পারেন। তাছাড়া এমনিতেই গাজা পট্টিতে ইসরায়েল এমন বোমাবর্ষণ করেছে যে সেখানে এখন শুধু ভাঙা দালান এবং ধ্বংসাবশেষ পড়ে আছে। এই অবস্থায় গাজার 15 লক্ষ প্যালেস্তাইনি মুসলমান জনসংখ্যাকে আশেপাশের দেশে স্থানান্তরিত করে আমেরিকা গাজাতে ইসরায়েলি এবং আমেরিকানদের বসবাস উপযোগী একটা মডার্ন সিটি তৈরি করবেন। ট্রাম্পের এই কথা শুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার প্রশংসা করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। অতএব ট্রাম্প যে এই ঘোষণার মাধ্যমে আসলে ইহুদিদের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্নকে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দিচ্ছেন, সেটা বুঝতে কিন্তু আর কারোরই বাকি রইল না। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা জানবো, এক, কেন এবং কার স্বার্থে ট্রাম্প গাজা থেকে মুসলিম প্যালেস্তাইনিদেরকে তাড়িয়ে সেখানে একটা আধুনিক শহর বানাতে চান, এবং দুই, এর ফলে কিভাবে অখণ্ড ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। ভিডিওটা যেহেতু গভীর এবং অবশ্যই সেন্সিটিভ, তাই আশা করব ধৈর্য ধরে শেষ অবধি দেখবেন। তো চলুন আলোচনাটাকে একেবারে শুরু থেকে শুরু করি। দেখুন, প্রথমেই আমরা মানচিত্রে দেখে নিই। মানচিত্রের সাদা এই অংশটা হলো ইহুদিদের ইসরায়েল, আর এই সবুজ রঙের এই অংশটা হলো প্যালেস্তাইনি মুসলমানদের। 1947 সালে ম্যাপটা ঠিক এই রকমটা ছিল, 1967 সালে ছিল এই রকমটা। এপাশের এই অংশটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, আর এপাশের এই সরু অংশটা হচ্ছে গাজা স্ট্রিপ বা গাজা পট্টি, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। বর্তমানে ওয়েস্ট ব্যাংক থেকে প্রায় সব প্যালেস্তাইনি মুসলমানদেরকে উচ্ছেদ করে ফেলেছে ইসরায়েল, বাকি আছে এই ছোট্ট গাজা পট্টি। গত 1.5-2 বছরে এই গাজা পট্টির হামাস নামক একটা সংগঠনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে গত 1.5 বছরে ইসরায়েল গাজা পট্টিতে এত পরিমাণে বোমা ফেলেছে যে গাজা পট্টির অবস্থাটা ঠিক এই রকমের, মানে সম্পূর্ণ ধ্বংসস্তূপ, মানুষের বসবাসের একেবারেই যোগ্য নয়। তবু এখানকার 15 লক্ষ মুসলিম প্যালেস্তাইনি অতি কষ্টে এখানেই দিন কাটাচ্ছে। আর এখন ট্রাম্প ঘোষণা করেছেন যে এই 15 লক্ষ মানুষকে এখান থেকে হটিয়ে এখানে একটা আধুনিক শহর বানিয়ে ইহুদি আর আমেরিকানদের বসতি গড়ে তুলবেন তিনি। কি ভয়ঙ্কর পরিকল্পনা, আশা করি আপনারা অনুভব করতে পারছেন। এখন যদি ট্রাম্প এটা করবেনই বলে ঠিক করে থাকেন, তাহলে প্রশ্ন হলো যে গাজা দখল করে নতুন শহর তৈরিতে ট্রাম্পের এত আগ্রহ কেন? দেখুন, গাজা পট্টির এই ভূখণ্ডটা ভূমধ্যসাগরের একটা সি ফেসিং দামি জমি। এখানে যদি দুবাইয়ের মতো একটা আধুনিক শহরকে তৈরি করা যায়, তাহলে যে কোম্পানি এই শহর তৈরির বরাত পাবে তারা কি পরিমাণে লাভবান হবে আশা করি বুঝতে পারছেন। প্রথমত, ট্রাম্প নিজেই রিয়েল এস্টেট কোম্পানির মালিক, দুনিয়া জুড়ে তার বিল্ডিং তৈরির ব্যবসা আছে। আর দ্বিতীয়ত, যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানির মালিকের কাছ থেকে প্রচুর পরিমাণে ডোনেশন নিয়ে ট্রাম্প ভোটে জিতেছেন, তাদেরকে এই রিয়েল এস্টেট ব্যবসার বরাত দিয়ে ট্রাম্প এখন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। সেক্ষেত্রে গাজা ভূখণ্ডে একটা আধুনিক শহর তৈরি করাটা ট্রাম্প এবং তার বন্ধুদের কাছে একটা $1 বিলিয়ন লোভনীয় প্রজেক্ট। মূলত এটাই হলো গাজা দখল করে আধুনিক শহর তৈরি করার বিষয়ে ট্রাম্পের মূল মোটিভেশন। আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝলেন। এখন প্রশ্ন হলো, গাজা পট্টি
পট্টি দখলের মধ্য দিয়ে অখণ্ড ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্নটা কিভাবে পূরণ হবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েলের স্বপ্ন বলতে আসলে ঠিক কী বোঝায়। দেখুন, ইহুদি ধর্মগ্রন্থ তোরাহ এবং ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর ইব্রাহিম বা আব্রাহামকে তার বংশধরদের জন্য একটা ভূমির প্রতিশ্রুতি দেন, যে ভূমি ইহুদিদের কাছে প্রমিস ল্যান্ড নামে পরিচিত। এই প্রমিস ল্যান্ডের বিস্তৃতি পশ্চিমে ভূমধ্যসাগর, পূর্বে ইউফ্রেটিস নদী যেটা বর্তমানে ইরাক এবং সিরিয়ার কিছু অংশ, উত্তরে লেবানন এবং সিরিয়ার কিছু অংশ এবং দক্ষিণে মিশরের সিনাই উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। জিউস রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এই ভূখণ্ডটাকে বলা হয় প্রমিস ল্যান্ড, আর রাজনৈতিকভাবে এটাকে বলা হয় গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী একেবারে প্রাচীন কাল থেকেই জেরুজালেম এবং তার আশেপাশের প্রমিস ল্যান্ড অঞ্চলে ইহুদি জনগোষ্ঠী বসবাস করত। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে জেরুজালেম ছিল ইহুদিদের ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের একেবারে কেন্দ্র। ঐতিহাসিক সূত্রে জানা যায় জেরুজালেমের রাজা সলোমনের আমলে নির্মিত প্রথম মন্দির বা ফার্স্ট টেম্পল বা সলোমনস টেম্পল ইহুদি ধর্মচর্চার প্রধান কেন্দ্র হিসাবে বিবেচিত হতো। কিন্তু খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের রাজা নেবুকদনেজার দ্বিতীয় জেরুজালেম আক্রমণ করে ইহুদিদের প্রথম মন্দির বা সলোমনস টেম্পলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এবং বিপুল সংখ্যক ইহুদিকে ব্যাবিলনে নির্বাসিত করেন। ইতিহাসে এই ঘটনাটা ব্যাবিলনিয়ান এক্সাইল নামে পরিচিত, যা ইহুদি ইতিহাসে এক গভীর রাজনৈতিক এবং ধর্মীয় বিপর্যয় হিসাবেই পরিচিত। এই সময় থেকেই ইহুদিদের ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে হিব্রু বাইবেলের বিভিন্ন অংশে ইহুদিদের জেরুজালেমে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রতিফলিত হতে শুরু করে। পরবর্তী সময়ে এই আকাঙ্ক্ষায় নেক্সট ইয়ার ইন জেরুজালেম বাক্যটির মাধ্যমে ধীরে ধীরে একটা ধর্মীয় প্রতীকে রূপ নেয়। পরে 70 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য জেরুজালেম দখল করে দ্বিতীয় মন্দির বা সেকেন্ড টেম্পলকেও ধ্বংস করে দিলে রোমান শাসনের দমন পীড়নের কারণে বাকি ইহুদিদের একটা বড় অংশ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে বাধ্য হয়। যদিও জেরুজালেম এবং প্যালেস্তাইন অঞ্চলে সীমিত সংখ্যক ইহুদি জনগোষ্ঠী তখনও থেকে যায়। এরপরে এই অঞ্চলের রাজনৈতিক ক্ষমতা ধীরে ধীরে রোমান, বাইজেন্টাইন হয়ে পরবর্তীকালে ইসলামিক শাসকদের হাতে চলে যায়। ইসলামিক অত্যাচারে পরবর্তী সময়ে খ্রিস্টান এবং ইহুদি জনগোষ্ঠী জেরুজালেম অঞ্চল থেকে বিতাড়িত হতে শুরু করে। এর ফলে প্যালেস্তাইন ধীরে ধীরে প্রধানত আরব মুসলিম জনগোষ্ঠীর বসবাসের অঞ্চলে পরিণত হয়, আর ইহুদিরা বিশ্বজুড়ে একটা প্রবাসী জনগোষ্ঠী বা ডায়াসপোরা হিসাবে ছড়িয়ে পড়ে। এই দীর্ঘ প্রবাস জীবনে নেক্সট ইয়ার ইন জেরুজালেম এই বাক্যটি তাদের ধর্মীয় উচ্চারণ, জাতিগত স্মৃতি এবং পিতৃভূমিতে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। পরবর্তীকালে ইউরোপেও ইহুদিদের ওপরে নিপীড়ন শুরু হলে, বিশেষ করে নাৎসি জার্মানির হলোকাস্ট অত্যাচারের সময়ে ইহুদিদের কাছে প্রমিস ল্যান্ডে প্রত্যাবর্তন শুধু আর ধর্মীয় স্বপ্ন নয়, বরং অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে ইহুদিরা সারা পৃথিবী থেকে প্যালেস্তাইনি অঞ্চলে ফিরতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে বড়সড় পরিবর্তন আসে, আর সেই প্রেক্ষাপটেই 1948 সালে প্যালেস্তাইন অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা হয়। তার আগের বছর অবশ্য 1947 সালে জাতিসংঘ তার ইউএন রেজুলেশন 181 অনুযায়ী পার্টিশন প্ল্যানকে গ্রহণ করে, যেখানে প্যালেস্তাইন ভূখণ্ডকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়, একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল আর একটা আরব রাষ্ট্র। ইহুদি নেতৃত্ব এই প্রস্তাবকে মেনে নিলেও আরব দেশগুলো এবং প্যালেস্তাইনি আরবরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এর ফলে 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এবং জাতিসংঘ যে সীমারেখাকে নির্ধারণ করেছিল, ইসরায়েল তার বাইরে গিয়ে অতিরিক্ত ভূখণ্ডের ওপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং প্রায় 7 লক্ষেরও বেশি প্যালেস্তাইনিকে
প্যালেস্তাইনের ভূমি থেকে উচ্ছেদ করে দেয় ইহুদিরা এবং পরবর্তী সময়ে ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খুব দ্রুত ইহুদি বসতি গড়ে উঠতে থাকে। ফলে আরও বিপুল সংখ্যক প্যালেস্তাইনি প্রতিবেশী আরব দেশগুলোতে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপরে 1967 সালে বহুল আলোচিত 6 দিনের যুদ্ধে ইসরায়েল একযোগে মিশর, জর্ডন এবং সিরিয়াকে হারিয়ে দিয়ে সম্পূর্ণ পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা এবং মিশরের সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার গোলান মালভূমিকে দখল করে নেয় ইসরায়েল। পরবর্তীকালে শান্তি চুক্তির মাধ্যমে সিনাই উপদ্বীপকে মিশরকে ফিরিয়ে দেওয়া হলেও পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমির ওপরে ইসরায়েলের কিন্তু দখল এখনও রয়েছে। বর্তমানে ওয়েস্ট ব্যাংক অঞ্চলের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে প্যালেস্তাইনি মুসলমানরা বসবাস করলেও ওয়েস্ট ব্যাংক কার্যত ইসরায়েলি সামরিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। বাকি ছিল শুধু গাজা পট্টি অঞ্চল। এই গাজা উপত্যকা একটা ছোট্ট কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে প্রধানত প্যালেস্তাইনি জনগোষ্ঠীর বসবাস। 2007 সাল থেকে গাজা হামাস নামক একটা সংগঠনের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। এরপর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে। সম্প্রতি সময়ে হামাস ইসরায়েলের ওপরে রকেট হামলা করলে জবাবে ইসরায়েল গাজার ওপরে ব্যাপক সামরিক অভিযান চালায়, প্রচুর পরিমাণে বোমা বর্ষণ করে। এর ফলে বিপুল পরিমাণে পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং তার ফলে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব মিলিয়ে বলা যায় 1948 সালের পর থেকে প্রতিটা যুদ্ধে, প্রতিটা সংঘাতের পর ইসরায়েল নতুন নতুন ভূখণ্ডকে দখল করেছে এবং ধীরে ধীরে অখণ্ড ইসরায়েল গঠনের দিকে এগিয়ে গেছে। আশা করি এই অবধি বিষয়টা বুঝতে পারলেন। এরপরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ভোটে জিতলে মূলত ট্রাম্পের নির্দেশে 2025 সালের 15ই জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় বটে, কিন্তু এখন ট্রাম্প ঘোষণা করছেন যে আমেরিকা গাজা পট্টিকে দখল করবে এবং সেখানকার 15 লক্ষের মতো প্যালেস্তাইনি মুসলমানকে প্রতিবেশী জর্ডন এবং মিশরে পাঠিয়ে দেবে। এরপরে গাজা পট্টির সমস্ত ধ্বংসস্তূপকে সরিয়ে গাজাতে দুবাইয়ের মতো একটা আধুনিক শহর বানাবে এবং এই শহর আগামীতে ইসরায়েলের শাসনে থাকবে। মানে হলো আমেরিকা ওই নতুন শহরটাকে আসলে ইসরায়েলকেই দিয়ে দেবে, অর্থাৎ ইসরায়েল তাদের অখণ্ড ইসরায়েল গঠনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। এখন এখান থেকে দুটো প্রশ্ন উঠছে। এক, ট্রাম্প কি সত্যি গাজা দখল করতে পারবে? আর দুই, 15 লক্ষ প্যালেস্তাইনি মুসলমানকে এখান থেকে সরিয়ে প্রতিবেশী মিশর এবং জর্ডনে সত্যি সত্যি কি স্থানান্তরিত করা সম্ভব হবে? দেখুন, ট্রাম্প এখন যে মেজাজে রয়েছেন তাতে চাইলে আমেরিকান নৌবাহিনী পাঠিয়ে গাজা দখল তিনি করতেই পারেন। তবে প্রশ্ন হলো, এই 15 লক্ষ মানুষকে প্রতিবেশী মিশর এবং জর্ডনে স্থানান্তরিত করা যাবে কিনা, সেটাই হচ্ছে মূল কথা। তবে এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে যে কোথায় এই জর্ডন আর কোথায় ওই মিশর। মানচিত্র দেখতে পাচ্ছেন, এই হলো ইসরায়েল, এটা হলো গাজাপট্টি, আর এটা হলো মিশর, আর এই হলো জর্ডন নামক দেশ। প্রথমেই আসি জর্ডনের কথায়। জর্ডনে এখন সাংবিধানিক রাজতন্ত্র চলছে। সেখানে রাজা দ্বিতীয় আবদুল্লাহ ক্ষমতায় রয়েছেন। এখন ট্রাম্পের বিবৃতির পরেই জর্ডনের রাজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা গাজার শরণার্থীদেরকে নিজের দেশে কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। কারণ এর আগে অনেকবার মানবিক কারণে জর্ডন প্যালেস্তাইনি উদ্বাস্তুদের নিজেদের দেশে আশ্রয় দিয়েছে। তবে প্যালেস্তাইনি উদ্বাস্তুদেরকে নিয়ে জর্ডনের অতীত অভিজ্ঞতা কিন্তু মোটেও ভালো নয়। যে জর্ডন বিপদের সময়ে প্যালেস্তাইনি উদ্বাস্তুদেরকে আশ্রয় দিয়েছে, এমনকি নাগরিকত্ব পর্যন্ত দিয়েছে, সেই প্যালেস্তাইনি মুসলমানরাই ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন নামে একটা জঙ্গি সংগঠন গঠন করে 1970 সালে ব্ল্যাক সেপ্টেম্বর সংঘর্ষের সময় জর্ডনের রাজাকে ক্ষমতাচ্যুত করে জর্ডনের অধিকার নিতে চেয়েছিল। ফলে রাজা বলেই দিয়েছেন যে ফিলিস্তিনি শরণার্থীদের জর্ডনে একেবারে নো এন্ট্রি। এখন প্রশ্ন হলো, যদি জর্ডন ট্রাম্পের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তাহলে আমেরিকা
কি করতে পারে। দেখুন, বর্তমানে আমেরিকা জর্ডানকে বড় অঙ্কের আর্থিক সহায়তা বা ফরেন এড দেয়। আমেরিকা প্রতি বছর জর্ডানকে 1275 বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য প্রদান করে, যেটা জর্ডানের মোট জিডিপির প্রায় 32%-রও বেশি। তাই এখন যদি আমেরিকা এই আর্থিক সাহায্যকে বন্ধ করে দেয়, তাহলে জর্ডানের অর্থনীতিতে বড়সড় সংকট দেখা দিতে পারে। এমনিতেই জর্ডান আর্থিকভাবে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ফলে বিশেষজ্ঞরা বলছে যে জর্ডান কিছু সংখ্যক ফিলিস্তিনিদের হয়তো গ্রহণ করতে বাধ্য হতে পারে। আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝলেন। এবার আসি মিশর বা ইজিপ্টের কথায়। বর্তমানে মিশর বা ইজিপ্টে মুসলিম ব্রাদারহুড নামে একটা বিচ্ছিন্নতাবাদী ফিলিস্তিনি ইসলামী সংগঠন গোটা মিশরে অস্থিরতা তৈরি করে রেখেছে। এখন যদি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদেরকে মিশরে পাঠানো হয়, তাহলে সেখানকার মুসলিম ব্রাদারহুড নামে ওই ফিলিস্তিনি ইসলামী সংগঠনের শক্তি আরও বেড়ে যাবে, ফলে মিশর টুকরো টুকরো হয়ে যেতে পারে। তাই মিশর সরকার ফিলিস্তিনি মুসলমানদের জায়গা দিতে চাইবে বলে মনে হয় না। তবে যুক্তরাষ্ট্র যেহেতু মিশরকে প্রতি বছর 13 বিলিয়ন ডলারের মার্কিন অর্থ সাহায্য করে এবং সামরিক সহায়তাও নিয়ম করে দেয়, তাই এখন যদি মিশর গাজার শরণার্থীদেরকে গ্রহণ করতে অস্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র কিন্তু মিশরের ওপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে বা সাহায্য কমিয়ে দেওয়ার হুমকিও দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমনই যে যদি আমেরিকা চায়, তাহলে গাজা থেকে 15 লক্ষ ফিলিস্তিনি মুসলমানকে হয় মিশরে নয় জর্ডানে পাঠিয়ে দিতেই পারে। মানে ট্রাম্প সেটা করতেই পারে, ট্রাম্পের সেই ক্ষমতা রয়েছে। তবে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দাঁড়ায়, সেক্ষেত্রে ট্রাম্প অসুবিধায় পড়তে পারে বটে, কিন্তু মুসলিম ঐক্য হলো সোনার পাথর বাটির মতো। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে কিন্তু হয় না। অতএব সব মিলিয়ে পিকচার যেটা দাঁড়াচ্ছে, আজ হোক বা কাল প্যালেস্তাইনের এই অবশিষ্ট ভূমি, ছোট্ট এই গাজা ভূখণ্ড ইসরায়েলের দখলে যাবেই যাবে। আজ হোক বা কাল ইসরায়েল এটাকে নিয়েই ছাড়বে। আর এর ফলে লং টার্মে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল গঠনের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। এখন এটা করাটা কতটা মানবিক হবে বা অমানবিক হবে, এই তর্কে আমি কিন্তু যাচ্ছি না। শুধু আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন গাজা থেকে 15 লক্ষ প্যালেস্তাইনিকে প্রতিবেশী জর্ডান এবং মিশরে স্থানান্তরিত করা সম্ভব হবে? আর ট্রাম্প যদি এটা করতে যায়, তাহলে কি গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ট্রাম্পকে বাধা দিতে পারবে? আজ হোক বা কাল ইহুদিদের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েলের গঠনের স্বপ্ন কি পূরণ হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।